আমাদের রেকর্ডটা বোধহয় অন করতে ভুলে গেছিলাম। সমস্যা নাই, এটা এখন থেকেই মূলত মেইন পার্ট। ইনটেক্স সাইটেশন আমি কোথায় ছিলাম? হ্যাঁ, দেখেন, ইনটেক্স সাইটেশন মানে হচ্ছে আপনি যখন একটা প্যারাগ্রাফে অন্য কোনো সোর্সের থেকে একটা ইনফরমেশন ইউজ করবেন। যেমন কথার কথা, যে আপনি একটা ওয়েবসাইটে পাইলেন যে এরকম একটা ইনফরমেশন পাইলেন, ধরুন বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, তা ওদের একটা ওয়েবসাইটে আপনি পাইলেন এনি হাউ একটা ইনফরমেশন, ধরেন কথার কথা এরকম আমরা বললাম যে 18 to 25 year olds spend 7 hours on social media on average। আচ্ছা, ধরেন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এই ওয়েব পেজটার মধ্যে এরকম একটা স্ট্যাটিস্টিক্স আপনি পাইলেন যে বাংলাদেশে 18 থেকে 25 বছর বয়সের, হ্যাঁ, মানুষেরা গড়ে 7 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটায়। এবং আপনি চাচ্ছেন যে আপনার কোনো একটা কাজে, আপনার নিজের কোনো একটা লেখায়, ধরেন কথা কথা আপনার হয়তো সোশ্যাল মিডিয়ার এফেক্ট অন ইয়াং পিপল এরকম একটা অ্যাসাইনমেন্ট ছিল। আপনি মনে করলেন যে আচ্ছা, এরকম একটা ইনফরমেশন, এটা তো দিলে আমার লেখাটা একটু ভালো হয়। বুঝতে পারছেন আমার কথাটা? যে তারা যে, হ্যাঁ, গড়ে 7 ঘন্টা কাটায়, এরকম একটা ইনফরমেশন আমি যদি আমার লেখায় ইউজ করি, আমার লেখাটা আরো অ্যাপিলিং হবে, আরো যেটাকে বলে যে এগ্রিয়েবল হবে। আমি যেই জিনিসটা প্রুফ করতে যাচ্ছি সেই জিনিসটার প্রুফের পিছনে যুক্তি হিসেবে কাজ করবে। এই ইনফরমেশনটা কিন্তু এই ওয়েবসাইটটা থেকে নেওয়া। বুঝতে পারছেন? তখন আমাদেরকে কি করতে হবে? ইনটেক্স সাইটেশন করতে হবে, অর্থাৎ আপনি যেই প্যারাগ্রাফটার মধ্যে এই জিনিসটা ইউজ করবেন সেই প্যারাগ্রাফটার ভিতরে তাকে একটা রেফারেন্স দিতে হবে। বুঝতে পারছেন কথাটা? জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ যেই প্যারাগ্রাফটার মধ্যে আমি জিনিসটা ইউজ করব সেটা। আমরা একটু উদাহরণ দেখে আসি। যেমন মনে করেন বার্ন সাইট, ঠিক আছে, এটা হচ্ছে রাইটারের নাম, আর এটা হচ্ছে 2016। তো বার্ন সাইড রাইটারের কোনো একটা হয়তো আর্টিকেল হইতে পারে, অথবা তার কোনো একটা ব্লগ, হ্যাঁ, ওয়েব পেজ হইতে পারে। এনি হাউ আপনি তার থেকে শিখছেন এবং এই লেখাটা 2016 সালে লেখা ছিল। তো দেখেন, লিখছে ফলসলি ব্যালেন্সড নিউজ কাভারেজ ক্যান ডিস্টর্ট দ্য পাবলিকস পারসেপশন অফ এক্সপার্ট কনসেনসাস অন অ্যান ইস্যু। এই কথাটুকু না ওই বার্ন সাইডের লেখা থেকে আসছে, বার্ন সাইডের লেখা থেকে আসছে। তো এটা দুইটা স্টাইলে আপনি মেনশন করতে পারেন। সেন্টেন্সটা লিখে তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার মধ্যে প্রথমে অথারের নাম এবং কমা দিয়ে কি লিখতে পারেন? পাবলিশিং ইয়ার। এভাবেও লিখতে পারেন। আরেকটা স্টাইল আছে, সেটা হচ্ছে এইভাবে লেখা, বার্নসাইড নোটেড দ্য ডেঞ্জার্স অফ ফলসলি ব্যালেন্স নিউজ কভারেজ। তাহলে আমাদের উদাহরণে যাই, যেমন আমি চাইলে এই লেখাটা দুইভাবে লিখতে পারি। ঠিক আছে, এভাবে লিখতে পারি যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, বিবিএস এক্সপ্লোরড দ্যাট, ধরেন এটারই, এটা একটু জাস্ট ঘুরে ঘুরে লিখবো। কোথায় গেলাম? explored that, ধরেন এরকম লিখলাম যে young adults spends 7 hours on average daily with social media। ধরেন আমার নিজের একটা লেখার ভিতরে এই জিনিসটা আমি লিখলাম। আহ, ধরেন এটা 2022 সালের একটা
ইয়া ছিল একটা ওয়েবে, এই রিসার্চটা 2022 সালে ছিল। তাহলে বিবিএস ওয়েবসাইটে আপনি হয়তো একটা ঘর পাইছেন বা যে কোনো তাদের বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে, কিন্তু আপনার নিজের এই জায়গাটায় দেখেন আপনি কিভাবে লিখলেন যে বিবিএস এক্সপ্লোরড দ্যাট ইয়াং অ্যাডাল্টস। আমি কিন্তু এজ গ্রুপটার বললাম না। হ্যাঁ, আমরা বললাম যে যারা অ্যাডাল্ট কিন্তু ইয়াং, বয়সে খুব একটা বড় হয় নাই এখনো, হিসাবে 18 বছর প্লাস, কিন্তু তাদের বয়স অভিজ্ঞতা কম, এই ধরনের মানুষেরা 7 ঘন্টা এভারেজ সোশ্যাল মিডিয়াতে কাটায়। এভাবেও লিখতে পারেন, অথবা এই সেম সেন্টেন্সটা আপনি এভাবেও লিখতে পারেন। আম, দেখেন, অর্থাৎ আপনার সেন্টেন্সটা আপনি লিখলেন, ইয়াং অ্যাডাল্ট স্পেন্ড 7 আওয়ার্স অন এভারেজ ডেইলি উইথ সোশ্যাল মিডিয়া, ব্র্যাকেটে বিবিএস 2022। ডিফারেন্সটা বুঝছেন? একটা হচ্ছে সেন্টেন্সের জি স্যার। ভিতরে ন্যারেটিভলি মেনশন করা, আরেকটা হচ্ছে সেন্টেন্সটা শেষ করে লাস্টে ব্র্যাকেটের ভিতরে লেখা। ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা স্টাইল দেখলাম। একটা হচ্ছে প্যারেনথেটিক্যাল। স্যার, প্যারেনথেসিস মানে কি? প্যারেন্থিস স্যার ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ। সেকেন্ড ব্র্যাকেটের ইংলিশ কি বলেন তো? কার্লি ব্র্যাকেট। কার্লি ব্রেসেস। হ্যাঁ, কার্লি কার্লি ব্রেসেস, জি। ব্রেসেস, হ্যাঁ। ব্রেসেস। আর যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি, এটার ইংরেজিতে কি বলে? স্যার এটা জানি না স্যার। জানি কিন্তু মনে করতে পারবো না এখন। হুম, যেটা থার্ড ব্র্যাকেট সেটাকে ইংরেজিতে শুধু ব্র্যাকেট বলে। অনেকে স্কোয়ার ও ব্র্যাকেটও বলে, আচ্ছা। বাট শুধু ব্র্যাকেট। তাহলে যদি আপনাদের কোনো কাজে বলে এই ব্রেসেস দাও, তাহলে কি কোনটা দিবেন? স্যার কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেসটা দিবেন, হ্যাঁ। কেউ যদি বলে প্যারেনথেসিস দাও, কি দিবেন? তাহলে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দিবেন, হ্যাঁ। গুড। তাহলে এগুলা দেখেন, এই যে এগুলা কিন্তু ইংলিশও কিছুটা শিখা হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যেটা করছিল, ফার্স্টে সেন্টেন্সটা লিখছে, তারপর প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অথারের নাম লিখলো, কমা দিয়ে কত সালে এই লেখাটা লেখা হয়েছে সেটা মেনশন করে দিল। এটা লেখার ভিতরে, ইন টেক্সট, লেখার ভিতরে সাইটেশন। অথবা উল্টা করে এভাবে বলা যায়, যেমন বার্নসাইড বলেছেন বা বার্নসাইড নোট করেছেন যে দ্য ডেঞ্জার্স অফ ফলসলি ব্যালেন্স নিউজ কভারেজ, এরকম। দেখেন, সেই ক্ষেত্রে বার্নসাইডটা লিখে জাস্ট সিম্পলি পাবলিশিং ইয়ারটা মেনশন করে দিচ্ছে। ওকে? জি স্যার। ওকে। জি স্যার। এবার আসেন হচ্ছে আরেকটা জিনিস দেখি। এই জিনিসগুলোও একটু বোঝার চেষ্টা করেন। এই পাশে হচ্ছে ন্যারেটিভ, এই পাশে হচ্ছে প্যারেন্থেটিক্যাল। আচ্ছা, যদি রাইটার থাকে একজন, তাহলে একটাই নাম। যেমন সেন্ডাক 2015 আর্গুড দ্যাট চিলড্রেন মাস্ট ডেভেলপ ইমাজিনেশন। এই সেম জিনিসটা বা প্যারেন্থেটিক্যাল স্টাইলেও লেখা যায়, চিলড্রেন মাস্ট ডেভেলপ ইমাজিনেশন, একটা প্যারেন্থেসিস, অথারের নাম, কমা 2015। এটা তো আমরা এখনই মাত্র শিখলাম। এবার আসেন দুইজন অথার, মানে আপনি যেই পেপারটা থেকে বা যেই জার্নাল আর্টিকেল থেকে ইনফরমেশন নিছেন, সেটা একজনই অথার না, দুইজন অথার। সেই ক্ষেত্রে narrative স্টাইলটা হবে এরকম: সেন্ডাক এন্ড ওয়াইস 2015 believed that children must develop imagination। আর ন্যারেটিভ স্টাইলটা একটু, মানে প্যারেনথেসিস স্টাইলটা দেখি, যে সেন্টেন্সটা লিখলেন চিলড্রেন মাস্ট ডেভেলপ ইমাজিনেশন, তারপরে ব্র্যাকেটের মধ্যে দেখেন সেন্ডাক এন্ড, এন্ড চিহ্নটা কি দেওয়া? এম্পারসেন্ট। এম্পারসেন্ট চিহ্ন দেওয়া, এন্ড পার্সন। কমা 2015। আচ্ছা, ওকে তাহলে একটা জিনিস একটু বলেন তো দেখি, যে এইখানে কেন এম্পারসেন্ট সাইনটা ইউজ করলো না? স্যার, এটা কি ইনফর্মাল হিসেবে? হ্যাঁ, কাছাকাছি। বেসিক্যালি আপনি যখন ইংলিশ সেন্টেন্স লেখেন, তখন স্যার এই এখানে ধরনের, হ্যাঁ, সাবজেক্টিভ হয়েছে আর কি স্যার এখানে। হ্যাঁ, এইভাবে এম্পারসেন্ট চিহ্ন দিয়ে মাঝখানে এন্ড লেখার সিস্টেম নেই। কিন্তু এটা কিন্তু সেন্টেন্স জি স্ট্রাকচারের বাইরে।
বুঝতে জি পারছেন? স্যার। এটা আর ওইটা সেন্টেন্স আর এটা সাবজেক্টের হচ্ছে জন্য একটা করছে। রেফারেন্স। কিন্তু এইখানে যখন লিখি তখন সেটা কিন্তু সেন্টেন্সের ভিতরে চলে আসে। বুঝতে পারছেন? জি স্যার। এবার আসেন, যদি ৩ জন এবং ৩ জনের বেশি থাকে তাইলে আমি কি লিখবো? যেমন ধরেন কথার কথা, হ্যাঁ, আমাদের এই আহমেদ তানভীর, এমদাদুল হক এবং আরিফ, ধরেন আসমা, ৪ জন মিলে পেপারটা জি লিখছে। স্যার। তাহলে কি আমি এখন লিখবো যে ধরেন কথার কথা লাস্ট নেম যেহেতু তো তানভীর, হক, হোসেন এবং আক্তার এভাবে লিখতেই থাকবো ইনটেক্সট সাইটেশনে? না। সেই ক্ষেত্রে আমরা যেই জিনিসটা ইউজ করব সেটার নাম হচ্ছে ইটিএএল। ইটিএএল। আচ্ছা, ডট আছে কিনা একটু দেখে নেই। না, ইটিতে ডট নাই, এএল এ ডট আছে। ইটিএএল। প্রথম জনের নামটা লিখবো, প্রথম জনের নামটা লিখে বাকিদেরটা লিখবো ইটিএএল। তার মানে এখানে আসলে 3+ অথার্স এর মধ্যে ছিল, যে যেমন চিলড্রেন মাস্ট ডেভেলপ ইমাজিনেশন, অবজার্ভ, সেন্ডার, ইটিএএল ডট। ইটিএল এটা একটা ল্যাটিন ওয়ার্ডের সংক্ষিপ্তকরণ, ওই এটসেট্রার মতো আর কি, যে সে এবং অন্যান্য। বুঝতে পারছেন ইটিএল কি জিনিস? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, সেকেন্ড, এরপরে আসতেছে হচ্ছে গ্রুপ অথার। গ্রুপ অথার বলতে বোঝায় যে ওই যে এরকম বললাম বিবিএস বা ডাব্লিউএইচও, অর্থাৎ কোনো মানুষ না, অর্গানাইজেশন, গ্রুপ বা কোম্পানি, অর্গানাইজেশন। তাদের কোনো ওয়েবসাইট থেকে যদি কিছু নেই, ডাব্লিউএইচও থেকে ধরেন একটা কিছু পাইলাম, তখন ডাব্লিউএইচও সংক্ষিপ্ত ফরম্যাটটা ইউজ করবেন, কমা দিবেন, এবং কত সালের এই এই নিউজটা কত সালে, ধরেন কোভিড এর কিছু একটা জানতে চাইলাম, তো তাহলে লিখলেন 2020। ওকে। জি স্যার। জি স্যার। তো এইটাই মোটামুটি জানার মতো। তাহলে ইনটেক্সট সাইটেশনে একজন রাইটার, একজন রাইটার যখন থাকবে জাস্ট সিম্পলি একজন রাইটারের নাম লিখবেন। দুইজন রাইটার যখন থাকবে এন্ড লিখবেন। ৩ বা জি ৩ এর স্যার। অধিক যদি রাইটার থাকে ইটিএএল দিবেন। আর গ্রুপ অথারের ক্ষেত্রে গ্রুপের সংক্ষিপ্ত নেমটা ইউজ করবেন। তো এগুলো তো গেল স্যার বুঝছি। টেক্সটের মাঝে মাঝে, মানে যেই প্যারাগ্রাফে যার ইনফরমেশন ইউজ করছেন তাকে মেনশন করা। এখন ওই যে প্যারাগ্রাফ লেখার পরে তারপরে রেফারেন্স দেওয়া। একটু ওয়েট করো। বড় করে দেখ। আচ্ছা, কোথায় ছিলাম? তো ইনটেক্সট সাইটেশন তো গেল হচ্ছে আমার, ধরেন আমার প্রথম প্যারাগ্রাফে আমি ৪ জনের থেকে হেল্প নিলাম, দ্বিতীয় প্যারাগ্রাফে একজনের থেকে হেল্প নিলাম, তৃতীয় প্যারাগ্রাফে ২ জনের থেকে হেল্প নিলাম। তাহলে ওই যে ওই ২ জনের নাম এভাবে এভাবে মেনশন করব। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, যেমন একটু উদাহরণ দেখি আমরা। ধরেন গুগল স্কলার। গুগল স্কলার হচ্ছে সাধারণত রিসার্চ জার্নাল আর্টিকেল ডাউনলোড করার জন্য, এটা একটা আলাদা গুগলের সার্চ ইঞ্জিন। হ্যাঁ, ধরেন আমি কিছু লিখলাম যে এথিক্যাল ডিলেমাস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কোনো টপিকেই আপনি এখানে রিসার্চ পেপার পাবেন।
হ্যালো। জি স্যার। জি। আচ্ছা, একটু ডিস্টার্ব হচ্ছে আসলে। তো যেকোনো একটা পেপার দেখি। আবার এখানে একটু সমস্যাও আছে। পেপার সাধারণত কিছু থাকে ফ্রি, কিছু থাকে আবার ফ্রি না। মানে ওই জার্নালে যদি সাবস্ক্রিপশন না থাকে, অনেকটা নেটফ্লিক্সের মতো। যে এমন জার্নালে সাবস্ক্রিপশন না থাকলে ওটা পড়া যায় না। তো দেখি কিছু আসে কিনা। হুম, ডাউনলোডের অপশন কোথায়? অন্য কোনোটাই দেখি। স্যার এইসব জিনিস ডাউনলোড করতে গেলে অ্যাকাউন্ট করতে চায় আর কি, হুম, ওই ওয়েবসাইটে বা ইয়াতে। এটার জন্য একটা আনইথিক্যাল ওয়েবসাইট আছে। জি এটা স্যার। আপনারা পাবেন সামনের এই দিকে। কারণে অনেক জিনিস ডাউনলোড করি না। আচ্ছা, দেখি পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। পরে দেখি। হ্যাঁ, আচ্ছা, যেমন দেখেন, যেমন ধরেন আম, এখানে যে লেখাটা আছে, তো সিকিউর সাইবার স্পেস ফর্মাল এন্ড ইনফর্মাল রিসোর্সেস ইনক্লুডিং ইকুইপমেন্ট পিপল ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস policies training and technologies are used। এই লেখাটুকুর সে কোনো না কোনো ভাবে 7 নাম্বার যেই রেফারেন্সটা আছে তার থেকে হেল্প নিছে। বুঝতে পারছেন? এই জন্য ইন টেক্সটে সে মেনশন করে দিছে। এটা এটা কিন্তু একটা ডিফারেন্ট স্টাইল। হ্যাঁ, এপিআই এর ক্ষেত্রে এখানে আমাদের কি হবে, ব্র্যাকেটের মধ্যে ওই অথারের নাম এবং ইয়ারটা দেওয়া থাকবে। এটা হচ্ছে আইট্রিপল স্টাইল, এটা এই সাইন্টিফিক ইয়ে তো, জার্নাল তো, ওখান থেকে আসছে। স্যার উইকিপিডিয়ার লেখাগুলো এরকমই হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ। সো এপিআই সাইটেশনটা এরকম না, বাট আমি একটা উদাহরণ দিলাম আর কি, যে এই লেখার ভিতরে ভিতরে কিভাবে সাইটেশনটা থাকে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে। আমাদের প্রেজেন্টেশন স্লাইডটা কোথায়? ওকে, এবার আসেন হচ্ছে রেফারেন্সের লিস্ট। রেফারেন্সের লিস্ট মানে হচ্ছে যে যেমন এই পেপারটাই দেখি যে এখানে ভিতরে ভিতরে তো ইনটেক্স সাইটেশন করছে, বাট পুরা পেপারটা শেষ করার পর হুম একদম লাস্টে, যেমন ওরা এখান থেকেই রেফারেন্স শুরু করছে, কিন্তু এপিএস স্টাইল হচ্ছে আপনার লেখা যদি এই জায়গায় শেষ হয়, আপনি একটু এন্টার চেপে একটা নতুন পেজে যাবেন, এবং নতুন পেজে একটা একটা করে এটা হচ্ছে আইট্রিপলি ফরম্যাট, এটার সাথে ওটা মিলবে না, বুঝছেন? এটার সাথে ওটা মিলবে না। আইট্রিপলি ফরম্যাটের সাথে এপিএস সাইটেশন মিলে না। যেমন এপিএস সাইটেশনে 1 2 3 4 দেওয়া লাগে না। তো আপনার রেফারেন্সটা করবেন কি একটা ডিফারেন্ট পেজে নেবেন। ওকে, লেখা যেখানেই শেষ হোক না কেন, রেফারেন্স পেজটা শুরু হবে একটা নতুন পেজে। আচ্ছা, তারপর রেফারেন্সটা সেন্টার, যেমন আমি যদি একটু ইয়া করি, গুগল ডক্স খুলি, এই যে দেখেন, তাহলে একদম একটা ফ্রেশ পেজ, মানে ধরেন এখানে অনেক কিছু লেখা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ অনেক কিছু লেখা, তাহলে এই পেজের একদম শেষে এন্টার এন্টার চেপে আপনি করবেন কি একদম নতুন একটা পেজে যাবেন। ওকে, নতুন পেজে যাওয়ার পরে কি করবেন, রেফারেন্সেস কথাটা লিখবেন, এটা বোল্ড ফন্ট ইউজ করবেন এবং সেন্টারে নিয়ে আসবেন। এগুলো তো আপনারা সবাই পারেন, তাই না? জি স্যার, এগুলো এগুলো সব জিনিস। শেখানোর কিছু নাই। জি স্যার। রেফারেন্সেস, তো এই জিনিসটা মাঝে নিয়ে আসবেন আর বোল্ড করে দিবেন। আমি এটা একটু সাইজ একটু বড় করে দিলাম। ওকে, দ্বিতীয়টা হচ্ছে এটা আবার লেফট অ্যালাইন করে দেই, একটা এন্টার দিয়ে লেফট অ্যালাইন, এখান থেকে আমার রেফারেন্সগুলো একটা একটা করে আসবে।
ডাবল স্পেসিং থাকবেন। তো মাইক্রোসফটে একভাবে দেয়, তো এখানে ডাবল স্পেসিং আছে হচ্ছে লাইন স্পেসিং, মোস্ট প্রবাবলি ফর ফরম্যাটের মধ্যে না কোথায় জানি আছে লাইন, এই যে ডাবল স্পেস, এটা করে দিবেন। ওকে, জি স্যার। ডাবল স্পেসিং করে দিবেন। আর আরেকটা বলছে যে হ্যাঙ্গিং ইনডেন্ট। হ্যাঙ্গিং ইনডেন্ট মানে হচ্ছে যে ধরেন লেখাটা এরকম এরকম আছে, তো নেক্সট লাইনটা কি ঠিক বাম দিক থেকে শুরু হয় না, জি স্যার। হ্যাঙ্গিং ইন্ডেন্টটা ঠিক বাম দিক থেকে না। হ্যাঙ্গিং ইন্ডেন্টটা ধরেন নেক্সট লাইনটা শুরু হবে হচ্ছে একটু গ্যাপ দিয়ে, আমি একটু করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখবেন ফরম্যাটে ইনডেন্ট নামে একটা অপশন আছে, ইনডেন্টেশন অপশন। এই অপশনে দেখবেন যে হ্যাঙ্গিং নামে একটা অপশন আছে, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঙ্গিং ইন্ডেন্ট, এবং এখানে একটা কিছু ভ্যালু দেওয়া লাগে, ধরেন আমি 1/2 ইঞ্চি হ্যাঙ্গিং ইন্ডেন্ট দিলাম। এখন এটা দেখে না কিরকম হয়, নেক্সট লাইনগুলো কোত্থেকে শুরু হয় দেখছেন? জি স্যার। জি স্যার, আচ্ছা, বুঝছি স্যার। ধরেন এই লেখাটুকু আমার কমপ্লিট হলো, এরপরে এন্টার চাপ দিলে আবার কিন্তু বাম দিক থেকে, স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? এটাকে হ্যাঙ্গিং ইন্ডেন্ট বলে। তো এপিআই স্টাইল হচ্ছে এইভাবে মেনটেন করা। ওকে, আচ্ছা। জি স্যার। জি স্যার। তারপরে পোর্ট ইউর লিস্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। আচ্ছা দেখেন, ধরেন এখানে আমার প্রথম রাইটারের নাম ছিল এস দিয়ে শুরু, এখানে এ দিয়ে শুরু। এই জিনিসটা আম, ইয়াতে খুব ইজিলি করা যায়, এ টু জেড নামে একটা অপশন আছে মাইক্রোসফট ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে ধরেন আমি এটা একটু কপি করে নিয়ে আসলাম, যাই করছিলাম এখানে একটু কপি করে নিয়ে আসলাম। তো এখানে দেখবেন যে এ টু জেড একটা অপশন আছে, সর্ট। এই শর্টে জাস্ট সিম্পলি অ্যাসেন্ডিং মানে হচ্ছে নিচে থেকে উপরে ওঠা। তো আমরা দেখি অ্যাসেন্ডিং এ কাজ করে, এই যে দেখছেন রেফারেন্সটুকু আবার চলে আসছে, তাহলে একটু ইয়ে করি, রেফারেন্স ছাড়া এই দুজনকে সিলেক্ট করি, এ টু জেড অপশন দেই, অ্যাসেন্ডিং করলেই ফার্স্টে এ আসবে তারপরে এস আসবে, বুঝতে পারছেন? এটা জি আবার স্যার। ডক্সে জি স্যার। সরাসরি করা যায় না, একটা অ্যাড অনস বা এক্সটেনশন নামানো লাগে, তারপরে কাজ করে। ওকে, সো জি পুরা স্যার। জিনিসটা জি লিখবেন, স্যার। লেখার পরে জাস্ট সিম্পলি সিলেক্ট করে, হ্যাঁ ধরেন মাইক্রোসফট ওয়ার্ডেই নিলেন, নেওয়ার পরে জাস্ট সিম্পলি এ টু জেড বা জেড টু এ এরকম করে নিন, অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাবেন। জি স্যার। রেফারেন্স জি লিস্ট স্যার। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। এবার চলে আসি কমন সাইটেশন স্টাইল, রেফারেন্স লিস্টে কিভাবে সাইট করতে হয় সেই জিনিসটা এবার আমরা দেখব। এখানে গাইড যে ওয়েবসাইটটা আছে সেটা একটু বের করে নিয়ে আসি, এগুলো অফ করে দিই। আসেন, প্রথম যে স্টাইলটা দেখবো এটা হচ্ছে জার্নালের আর্টিকেল। জার্নালের আর্টিকেল হচ্ছে এই যে গুগল স্কলার থেকে যেগুলো আমরা পাই, হ্যাঁ গুগল স্কলার একটু আগে দেখাইছি না, জি স্যার। এগুলো হচ্ছে সব জার্নাল আর্টিকেল, অর্থাৎ রিসার্চ পেপার। গুগল স্কলার, এখান থেকে যেগুলো আমরা পাই সেগুলো হচ্ছে সব রিসার্চ পেপার, এই যে আর্টিকেলস। তো এখানে যে কোনো টপিক আপনি যে জিনিসটা পাবেন, যেমন আমি একটু আগে যেটা বের করছি এটা হচ্ছে কি একটা জার্নালে পাবলিশ করা আর্টিকেল। তো আপনারাও যখন পরবর্তীতে রিসার্চে যাবেন অনার্স লেভেলে কিংবা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, আপনাদেরকেও নিজেদের কাজ রিসার্চ করে এরকম একটা জার্নালে পাবলিশ করতে হবে। জার্নাল আর্টিকেল পাবলিশ করলে সেই জার্নালের ভলিউম নাম্বার থাকে এবং ইস্যু নাম্বার থাকে। এই ইনফরমেশনগুলো সাধারণত জার্নালেই পাওয়া যায়, হ্যাঁ সাধারণত আর্টিকেলের ভিতরেই পাওয়া যায়। যেমন আমরা যদি একটু দেখি যে এই যে এখানে দেখেন 2023 সালে এটা পাবলিশ হয়েছে, ঠিক আছে, এবং ভলিউম এবং ইস্যু নাম্বার হচ্ছে এগুলা, বুঝতে পারছেন? ভলিউম এবং ইস্যু নাম্বার হচ্ছে এগুলা। এমনকি যেই ওয়েবসাইটে পাবলিশ হয়েছে সেখানেও যদি সাইট বাটনে চাপ দেন আপনি সুন্দর মতো পাবেন যে ভলিউম নাম্বার কত, ইস্যু নাম্বার কত, পেজ পৃষ্ঠা নাম্বার কত, এগুলো পাবেন। তা আমরা একটু দেখি যে এপিএ সাইটেশন স্টাইলে জিনিসটা কিভাবে সাইট করতে হয়। সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটা এটা এমন একটা জিনিস যেটা আপনি যদি একবার শিখেন যে কোনো স্টাইলে আপনি ফলো করতে পারবেন। ওকে, স্যার, ভলিউম বলতে কি ভার্সন বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বুঝিনি।
স্যার ভলিউম বলতে কি ভার্সন বোঝাচ্ছে স্যার? না না, ভলিউম মানে হচ্ছে কি খণ্ড। একটা পুরা খন্ড জার্নাল খন্ড, এক জি স্যার। বছরে কতগুলা খণ্ডে ভাগ করা থাকে, ওই খণ্ডগুলোর মধ্যে মধ্যে আবার ইস্যু থাকে, ইস্যুর ভিতরে বুঝতে আপনার পারছি। আর্টিকেলটা প্রিন্ট হয়। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার 10 মিনিট পরে ক্লাসের সময় শেষ হয়ে যাবে। সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে একটা নতুন লিংক দেই। উম, আচ্ছা, তাহলে আপনারা সবাই নতুন লিংকে জয়েন করে ফেলেন। আমি একবারে সবাইকে অ্যাপ্রুভ দিচ্ছি, আমি গুগল ক্লাসরুমেও লিংকটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আমি মেসেজ বক্সে পিন মেসেজে নতুন লিংক দিয়ে রাখছি। নতুন লিংকে সবাই চলে যান। আর আমি গুগল ক্লাসরুমেও এডিট করে রাখছি। আমি এই মিটিংটা অফ করে দিচ্ছি, সবাই নতুন লিংকে চলে যান। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার আলোচনায় আসি। আহ, কোথায় জানি। হুম, তাহলে একটু খেয়াল করেন কিভাবে জিনিসটা আসে। হুম, ধরেন একটা জার্নাল আর্টিকেল আমি বের করলাম। স্যার স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি। না স্যার। স্যার হয়েছে স্যার, আমরা দেখতেছি। হ্যাঁ, আমার এখানেও তো অপশন ও অন আচ্ছা, দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে জার্নাল আর্টিকেলটা একটু খেয়াল করে দেখি। ধরেন এখানে একটা জার্নাল আমরা পাইলাম। এখানে দেখেন রাইটার আছে 1 2 3 4 জন। হ্যাঁ, জি স্যার। লুবনা লাক্সমি ধীরানি, নুরাইন মুক্তিয়ার, ভাওয়ানী শঙ্কর চৌধুরী অ্যান্ড থমাস নিউই। তো এনারা বোধহয় পিএইচডি করতে বিদেশে গেছে, এটা হচ্ছে স্যারের নাম। আর ওনাদের নাম এগুলা। হ্যাঁ, পাকিস্তান দেখা যাচ্ছে, আয়ারল্যান্ড, ওই তো যাই হোক, এমনই হয়। আচ্ছা, তাহলে আমরা সিরিয়াল ওয়াইজ যাব। হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা রাইটারের নাম লিখব। তাহলে ধরেন লাস্ট নেম ফার্স্ট নেম তো বুঝেন সবাই, না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যেমন মনে করেন যে এমডি মহিউদ্দিন আহমেদ। হ্যাঁ, এটা জি স্যারের স্যার। ফুল নেম না? জি তাহলে স্যার। জি স্যার। লাস্ট নেমটা হবে আহমেদ, ফার্স্ট নেম হবে আহমেদ। এমডি মহিউদ্দিন। হ্যাঁ, এমডি। জি স্যার। জি স্যার। তাহলে জিনিসটা আমরা লিখবো এরকম, এরকম স্টাইলে। বানান ভুল হতে পারে। নো মহিউদ্দিন প্রবলেম স্যার। এম এম। বুঝতে পারছেন? জি লাস্ট স্যার। নেম কমা, মানে লাস্ট নেমটা ফুল লিখবেন, তারপরে কি এম ডট এম ডট। ওকে, এখানে ফুল ফরম্যাটটা দেওয়া আছে, দেখেন। লাস্ট নেম কমা, মানে ফার্স্ট, এটা মিডল নেম না, অ্যাকচুয়ালি ফার্স্ট নেম ইনিশিয়াল, তারপরে মিডল নেম ইনিশিয়াল।
এটা একটু মিস্টেক আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ধরেন আরো একজনের নাম বলেন। তানভীর হোসেন। হুম, তানভীর হোসেন, তাহলে কিরকম হবে বলেন তো একজন আমাকে। হোসেন, কমা, টি, ডট। বুঝতে বুঝছি পারছেন? স্যার। জি স্যার। জি স্যার। এইভাবে করে করে আমরা সাইটেশন গুলো লিখবো, অথারের নাম। আচ্ছা, তারপরে দিবেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাবলিকেশন ইয়ার। ঠিক আছে, ধরেন কথার কথা আপনাদের পেপারটা পাবলিশ হয়েছে 2022 সালে, 2022 সালে, তাহলে এইখানে বসবে কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2022। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুল ডেটটা দরকার নাই, জার্নাল আর্টিকেলের জন্য শুধু পাবলিশিং ইয়ারটুকু দিলেই হয়। জি স্যার। কিন্তু সামনে দেখবেন যে অন্যান্য অন্যান্য ফরম্যাটের জন্য কিন্তু ডেটও প্রয়োজন। আচ্ছা, দেন ডট। হ্যাঁ, এই জাহিদ ভাই 2022 এর একটু পরে বসতেন। এই ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে ডট দিবেন, ডট। জি। হ্যাঁ, প্রতিটা পার্টের পরে এখানে বেশ কিছু পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে অথারের পার্ট, তারপর হচ্ছে পাবলিকেশন ইয়ার পার্ট, জি স্যার। এরপরে আসবে হচ্ছে, দেখি আসি, টাইটেল অফ দ্য আর্টিকেল। আর্টিকেলের টাইটেল, যেমন ধরেন আমাদের এই যে এই টাইটেলটা কি, এথিক্যাল ডিলেমাস এন্ড প্রাইভেসি ইস্যুস ইন ইমার্জিং টেকনোলজিস, জি। এই পুরাটুকু কপি করতে। হ্যাঁ, টাইটেল অফ দ্য আর্টিকেল। বুঝতে পারছেন? জি স্যার। এখানে আসলে আছে হোয়াট এভার, যাই হোক। তাহলে এইটা হচ্ছে আমাদের টাইটেল, জি স্যার। এটা হচ্ছে আমাদের টাইটেল। দেন আসেন, কোথায় গেলাম, তারপরে আবার একটা ডট। ডট দেওয়ার পর নেম অফ দ্য জার্নাল, কিন্তু স্পেশাল ব্যাপারটা হচ্ছে এই জার্নালের নেমটা যখন লিখবেন ইটালিক ফন্টে লিখবেন। ঠিক আছে, নেম অফ দ্য জার্নাল ইটালিক ফন্টে লিখবেন। যেমন এই জার্নালের নাম হচ্ছে এমডিপিআই। ক্লাস করতে। হ্যাঁ, জার্নালের নাম ক্লাস। হচ্ছে এমডিপিআই, বা এই যে সেন্সোর্স এরকম মনে হয়। আর একটু দেখে আসি, জার্নালের নাম হচ্ছে সেন্সোর্স। জার্নালের নাম কি? সেন্সোর্স। খেয়াল করে সেন্সর। দেখেন সেন্সোর্স লেখাটা ইটালিক ফরম্যাটে লেখা। তাহলে আমরা আমাদের ওই ইয়াতে চলে যাই। তাহলে এটার পরে কি দিব, একটা ডট, দেন জার্নালের নাম সেন্সোর্স, এবং এই লেখাটা অবশ্যই কি হবে, ইটালিক ফরম্যাট হবে। এখানে কি ইটালিক আছে? নরমাল। স্যার পাশেরটা কি আসলে? আচ্ছা, এখানে তো দেখা যাচ্ছে না ইটালিক। হোয়াট এভার, আমরা এখানেই লিখি ধরেন। হুম, তাহলে মহিউদ্দিন, কমা, এম ডট এম ডট 2022 ডট। আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু বড় করি। জি স্যার। যারা মোবাইলে দেখেছে তাদের হাতে এটা সমস্যা। তাহলে ফার্স্টে হচ্ছে অথারের লাস্ট নেম, কমা, ফার্স্ট নেম ডট মিডল নেম যদি থাকে। আবার মনে করেন অনেকে তো নাই। হ্যাঁ, জি স্যার। যেমন আরেকজন বললেন যে তানভীর হোসেন, তাহলে হোসেন, কমা, টি, ডট। ওকে। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে পাবলিকেশন ইয়ার, তারপর হচ্ছে টাইটেল। হ্যাঁ, ধরেন টাইটেল লিখলেন এথিক্যাল ইস্যুস ইন এআই, এটাই ধরেন আপনার টাইটেল, ডট। তারপর হচ্ছে জার্নালের নাম, তাহলে ধরেন ধরেন নাম দিলেন জার্নাল অফ সায়েন্স। ঠিক আছে, এরকম একটা জার্নালের নাম দিলেন। এই জিনিসটা কি করব স্যার,
ইটালিক করে দিব। জি ওকে, স্যার। জি। আচ্ছা, দেন আসি কমা, এটার পরে দিবেন কমা, ভলিউম নাম্বার, ভলিউম নাম্বার, ঠিক আছে? ফার্স্ট খন্ড স্যার। হ্যাঁ হ্যাঁ, ভলিউম মানে কত ফার্স্ট। নাম্বার ভলিউম। তো ধরেন এইসব ইনফরমেশন সাধারণত ওয়েব, যেই ওয়েবসাইট থেকে আপনি নিচ্ছেন সেই ওয়েবসাইটে পাওয়া যায়। যেমন এই ক্ষেত্রে ভলিউম নাম্বারটা হচ্ছে, এই যে সাইটে দেই, ভলিউম নাম্বারটা হচ্ছে 23। ভলিউম নাম্বারটা কত? 23। 23। আমরা উদাহরণ লিখলাম 23। এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ভলিউম নাম্বারটাও স্যার ইটালিক, ভলিউম নাম্বারটাও কি ইটালি। ইটালিক। তাহলে জার্নালের নামটাও ইটালিক, জার্নালের ভলিউম নাম্বারটাও ইটালিক। ইটালি। স্যার, ওকে, অনেকে বলতেছে তাদের লিংকে ঢুকতে পারতেছে না, কাজ করতেছে না। কেন? স্যার, DQXTXKI, DQXTXKI, মনে হয় এটাতেই তো বোধহয়। আচ্ছা, আরো একবার দেই, সমস্যা নাই। স্যার অ্যাডমিট রোল দিয়ে দেন স্যার এই জায়গাটা। হ্যাঁ, এই যে যে আসছে আসছে, এখন আসছে। আচ্ছা, না লিঙ্ক তো ঠিকই আছে, নাহলে আমরা জি ঢুকলাম স্যার, জি কিভাবে? স্যার, জি স্যার, জি স্যার। হয়তো তাদেরটা ই করতেছেন, তার ঢুকতো না। হুম, আরিফ ঠিক আছে? ওকে, তাহলে ভলিউম নাম্বারটাও কি ইটালিক ফন্ট। জি স্যার। দেন চলে আসেন হচ্ছে ইস্যু নাম্বার। হ্যাঁ, ইস্যু নাম্বারটা লিখবেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ধরেন এই ক্ষেত্রে আমাদের ইস্যু নাম্বারটা ছিল, ওয়েবসাইটে দেখাচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার ইস্যু, ঠিক আছে? মজার বিষয়টা হচ্ছে এইটা আবার ইটালিক না, খেয়াল করেন, এইটা আবার নন ইটালিক। বুঝতে পারছেন? তার মানে জার্নালের নাম ইটালিক, জার্নালের ভলিউম নাম্বার ইটালিক, কিন্তু ইতালি। ইস্যু নাম্বারটা আবার নন ইটালিক, নর্মাল। নর্মাল। আচ্ছা, তারপর হচ্ছে কমা, এরপর হচ্ছে পৃষ্ঠার রেঞ্জ। ধরেন আপনি বললেন, এটাও ইয়াতেই থাকে, ওয়েবসাইটেই থাকে, যে 1015 থেকে 1020 পর্যন্ত আপনার এই আর্টিকেলটা ছাপানো আছে, 5 পেজ। ওকে, জি স্যার। এরকম। তারপরে হচ্ছে একটা ডট দিবেন, এবং ডট দেওয়ার পরে এই যে ওয়েবসাইট থেকে আপনি লিঙ্কটা পাইছেন, হুম, এই ওয়েবসাইট থেকে পাইছেন না, এটার মধ্যেই তো আর্টিকেলটা আছে, এই ওয়েবসাইটটা ফুল ইউআরএল পেস্ট করবেন। ওকে, এই ওয়েবসাইটটার ফুল ইউআরএল পেস্ট করবেন। লাস্টে কোনো পিরিয়ড সাইন মানে ডট সাইন দিবেন না, কারণ ডট সাইন দিলে ইউআরএল অনেক সময় নষ্ট হয়ে যায়। এন্টার চাপ দেন এবং আবার শুরু করেন এই ফুল প্রসেসটা। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে জার্নাল আর্টিকেল গেল। ম্যাগাজিনের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, মানে মোরলেস একই জিনিস। ম্যাগাজিন বলতে বোঝাচ্ছে ধরেন জার্নাল না, ধরেন আমি কোনো একটা নিউজ পেপার, হ্যাঁ, প্রথম আলো বা এরকম কোনো একটা, ডেইলি স্টার, হ্যাঁ ডেইলি স্টার এরকম তাদের কোথাও থেকে একটা নিউজ মনে করেন আমি নিলাম, এনিথিং একটা নিউজ আমি নিলাম, ঠিক আছে? এই নিউজটা আমি সাইট করব, মানে এই নিউজটা থেকে আমি কিছু ইনফরমেশন নিচ্ছি, সেটা আমি সাইট করব। তো খুঁজে বের করবেন এই নিউজটার রাইটার কে। যেমন অনেক সময় দেখা যায় যে রাইটার লেখা থাকে না, আবার অনেক সময় কিন্তু রাইটারের নাম লেখা থাকে, যেমন ওনার নাম কি, মোকাম্মেল শুভ, উনি কয় তারিখ পাবলিশ করছে, এগুলো সব ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। তাহলে এইটা যদি আমি নেই, তাহলে ওনাকে সাইট করতে হবে না আমাকে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি কিভাবে সাইট করব? শুভ কমা এম ডট, হ্যাঁ শুভ কমা এম ডট। আচ্ছা,
এই জায়গায় হচ্ছে পাবলিকেশন ইয়ার, মান্থ এবং ডেট তিনটাই দিতে হবে। তাহলে ওনার জিনিসটা হবে একটা এরকম, শুভ কমা এম ডট, এখানে লিখতে হবে যেমন উনি উনি ডেট দিছে কি একটু দেখে আসি, যে 2024 নভেম্বর 14, 2024 কমা নভেম্বর 14, বুঝতে পারছেন? এখানে শুধু 2024 লিখলেই হবে না, এখানে ফুল পাবলিকেশন ডেটটা দিতে হবে। জার্নালের ক্ষেত্রে শুধু ইয়ারটা দিলেই কাজ শেষ। ওকে, আচ্ছা, তারপরে আগের মতোই সেম ডট দেন। তারপরে ওনার আর্টিকেলের টাইটেলটা নেই, এ সেক্রেট স্ট্রাগল যাই আছে নাকি, হ্যাঁ সেটাই সেটাই নিব, এটা আমরা ইয়া করে দিই। হ্যাঁ, তারপরে কি দিব, ডট, মানে এক একটা পার্ট শেষ করে একটা করে ডট দিবেন, বুঝতে পারছেন না জিনিসটা, ফরম্যাটটা? জি স্যার। তারপরে ধরেন নিউজ পেপার, নেম অফ দ্য ম্যাগাজিন, তো আমার নেমটা কি, দ্য ডেইলি স্টার নাকি, দ্য ডেইলি ডেইলি স্টার স্টার, ইতালি। তাহলে দ্য ডেইলি স্টার, এবং সেটা কি ইতালি। করব, ইটালিক ফরম্যাটে নিয়ে, ইতালি। গুড, এই যে আপনারা ধরে ফেলতে পারছেন, তারপরে ইটালিক। ভলিউম। হ্যাঁ, ভলিউম তো ইতালি। এখানে তো হচ্ছে কি, এখানে ভলিউম ইস্যু বা এগুলা কিন্তু নিউজ পেপারে নাই, অনেক ম্যাগাজিনে খণ্ড থাকে, থাকলে দিবেন। এই যে দেখেন, মেনশন দা ভলিউম আর ইস্যু নাম্বার ইফ অ্যাভেলেবল, যদি থাকে তাহলে দিবেন, না থাকলে এগুলো ইউজ করবেন না। তো আমাদের এই ক্ষেত্রে যে অনলাইন নিউজের ক্ষেত্রে ভলিউম টলিউম এইসব ইনফরমেশন কিন্তু পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে সিম্পলি এই পার্টটুকু স্কিপ করে আমরা কি করব, ডট দিয়ে এই লিঙ্কটা, হ্যাঁ এই যে লিঙ্কটা এইটুকু দিয়ে লিঙ্ক দিবেন। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দেব। তারপরে এন্টার। হ্যাঁ, তারপরে নেক্সট, তারপরে নেক্সট। তো এই জিনিসটা যদি আমরা ধরেন হ্যাঙ্গিং ইনডেন্টেশন দেই, হ্যাঙ্গিং ইনডেন্ট এখানে কেমনে জানি দেয়, মনে নাই, আচ্ছা মনে পড়লে আমি দেখাই দিব না। তো এই জিনিসটা আমরা একটু গুগল ইয়াতে নিয়ে যাই, ডক্সে যেখানে ছিলাম, ডক্সটা গেল কোথায় আবার, কেটে গেছে মনে হয়। ধরেন ডক্সেই গেলাম, এই যে এখানে তো ছিল, এটা আমার রেফারেন্স লিস্ট। তো এইখানে আমরা জিনিসটা বসাই, সাইজ ছোট করে 10, এবং এদের ফরম্যাট, এই যে লাইন স্পেসিং থাকবে ডাবল, ইনডেন্টেশনের ক্ষেত্রে হ্যাঙ্গিং, ধরেন 1/2 ইঞ্চি দিলাম। দ্য স্টার্ট ফর দিস সিলেকশন, আচ্ছা কি লিখছে দেখি, ফরম্যাট অ্যালাইন এন্ড ইনডেন্টেশন হ্যাঙ্গিং, এটা এটা তো হ্যাঙ্গিং দেখাই যাচ্ছে, দেখেন সমস্যা নেই। দেখাই যাচ্ছে। জি। তো দেখেন তো এরকম, আচ্ছা ধরেন এখানে আমি আরিফ দিলাম, আরিফ, হ্যাঁ তাহলে কি আরিফটা আগে আসা উচিত ছিল না? জি স্যার। জি স্যার। আপনারা করবেন কি, এভাবে লিখতে লিখতে সবগুলো আগে জমা করবেন, জমা করে একবারে এ টু তারপরে জেড এ টু মারবেন। জেড। হ্যাঁ, তাইলে হবে কি পুরাটা জি স্যার। চেঞ্জ হয়ে আসবে। আর এখানে একটা এক্সটেনশন আছে মোস্ট প্রবাবলি ডক টুলস নামে, হ্যাঁ, সো এইটা চাইলে ইউজ করা যায়, এক্সটেনশন ডক টুলস, এখানে সর্ট দ্য সিলেকশন অ্যাসেন্ডিং, এটা টিপ দিলেই একটু পরে দেখবেন আরিফ ফার্স্টে চলে আসবে, মহিউদ্দিন পরে চলে আসবে। জি স্যার। কোনো 1 2 3 দিবেন না, জাস্ট সিম্পলি এরকম। এখন যদি এটার পরে আবার এন্টার চাপ দিই, দেখেন আবার এটার অবশ্য নড়বড় স্যার হচ্ছে। অনেকে ঢুকতে চাচ্ছে, আপনি মেবি এক্সপেক্ট করতেছেন, হ্যাঁ হ্যাঁ, একটু দেখবেন। দেখি, ওকে, তাহলে ম্যাগাজিন গেল। এইবার সবচাইতে বেশি যেটা আসে সেটা হচ্ছে ওয়েবসাইট। হুম, ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ইয়ে করব, একই জিনিস সেম থিং, একটু আগে আমি ওয়েবসাইট করে দেখাইছি, লাস্ট নেম কমা, হ্যাঁ লাস্ট নেম, তারপরে মিডল নেম, মানে আগের মতোই নামগুলা দিবেন,
ডেটটা দিবেন, ডেট ওয়েবসাইটের ক্ষেত্রে যেই দিন ডেটটা পাবলিশ হয়েছে এরকম লেখা থাকে। ধরেন আপনি কোনো একটা আর্টিকেল পড়লেন, সেই আর্টিকেলের ওখানে লেখা থাকে না যে কয় তারিখ আর্টিকেলটা পাবলিশ হয়েছে, জি স্যার। ওই ডেটটা ইউজ করবেন। টাইটেল অফ দ্য ওয়ার্ক, নেম অফ দ্য ওয়েবসাইট, ঠিক আছে, নেম অফ দ্য ওয়েবসাইট, এটা ইটালিক না। টাইটেল অফ দ্য ওয়ার্ক হচ্ছে ইটালিক। যেমন আমরা একটু দেখে আসি, আমি প্রত্যেকটাই রেফারেন্স দিয়ে দিছি, এগুলা এই রেফারেন্স গুলা চেক করে ওইভাবে করবেন। যেমন দেখেন এইখানে আবার টাইটেলটা হচ্ছে ইটালিক, কিন্তু সিএনএন যেই ওয়েবসাইট থেকে নিয়ে আসছে সেটা কিন্তু ইটালিক না। বুঝতে পারছেন? জি তারপরে স্যার। এরকম অংশটুকু, অথবা কোনো গ্রুপ যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের ওয়েবসাইট থেকে কিছু আনলেন, দেখেন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লিখলাম, ডট দিলাম, কয় তারিখের নিলাম সেটা নিলাম, তাদের টাইটেল কি ছিল সেটা দিলাম, একটা ডট দিয়ে তাদের ইউআরএল লিঙ্কটা দিয়ে দিলাম। সিম্পল। তো যখনই মানে কোনো ওয়েবসাইট যখন দেখবেন, এই যে আমার প্রেজেন্টেশনের স্লাইডে আমি সবই লিংক দিয়ে রাখছি, আপনারা এগুলা ইউজ করবেন। আচ্ছা, এনডি বা নো ডেট, জাস্ট ইন কেস যদি একেবারেই ডেট না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি ডেটের জায়গায় এন ডট ডি এটা লিখতে পারেন, জি স্যার। জাস্ট ইন কেস। তবে সবসময় চেষ্টা করবেন ডেট দেওয়ার। ডেট থাকেই, ডেট থাকে না এরকম কোনো ইয়ে থাকে না। আচ্ছা, এবার আসলে হচ্ছে বই। তো বই আমরা সাধারণত খুব একটা দিই না, কারণ আমরা অনলাইনেই সার্চ করি। অনলাইনে আর্টিকেল আসে, নিউজ পেপার আসে, ব্লগ আসে, ওগুলো অলরেডি আমি মেনশন করে আসছি, প্লাস এটা তো দিয়েই রাখছি। তো বইয়ের ক্ষেত্রে যেটা হয়, বইয়ের কপিরাইট ইয়ারটা দেওয়া লাগে, এখানে ডেট দেওয়া লাগে না। বইয়ের টাইটেল দেওয়া লাগে ইটালিক। আর বইটা যেটা পাবলিশ করছে, হ্যাঁ, যেমন আমাদের বইটার কথাই বলি, ধরেন আমাদের যেই এথিক্স বইটা আছে, হুম, ধরেন আমাদের যে এথিক্স বইটা আছে, তো এটার একটা পাবলিশার আছেন, এটার রাইটারের নাম কি, জর্জ ডাব্লিউ রেনল্ডস। তাহলে এই বই থেকে যদি আমি কিছু ইনফরমেশন নেই, রেনল্ডস GW, হ্যাঁ, আচ্ছা, বইয়ের নাম কি, এথিক্স ইন ইনফরমেশন টেকনোলজি 5th এডিশন। তারপরে হচ্ছে এই যে দেখেন কপিরাইট ইয়ার কত, 2014। তারপরে এটার পাবলিশার কে, সেনগেজ লার্নিং। দেখছেন? এইভাবেই কিন্তু ইনফরমেশন পেয়ে ফেলা যায়। অথবা আরেকটু নিচে গেলেও এই বিষয়ে এই যে সেনগেজ লার্নিং, এরা হচ্ছে পাবলিকেশন। পারবেন না স্যাররা বই একটা সাইটেশন করতে? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো। এই ফরম্যাট দেওয়াই আছে, আপনারা ওয়েবসাইট থেকেও দেখতে পারেন, এখানেও দেওয়া আছে। এবার আসে হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার কি জিনিস। তো এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আপনাকে ডিওআই নাম্বার বের করতে হেল্প করবে। আসলে হয় কি, প্রত্যেকটা আহ, ইয়ার কি বলে, প্রত্যেকটা আর্টিকেলের একটা ইউনিক ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নাম্বার থাকে। তো আমরা যে ওয়েবসাইট লিংকটা দিছি না, এই ওয়েবসাইট লিংকের জি সাথে স্যার। এই ডিওআই নাম্বার দেওয়াটা বেশি ভালো, কারণ ওই লিংকটা খুবই ভালো থাকে, এবং ওই লিংকটা একটা চাপ দিলেই চলে আসে। তো এটা পাওয়ার ওয়েবসাইট একটা স্যার, আমি দিয়ে এত রাখছি। আর্টিকেলের মধ্যে এই নাম্বার কিভাবে করে? বুঝিনি। স্যার, কত আর্টিকেল স্যার অনলাইনে, হ্যাঁ এত হ্যাঁ, এটা হয়ে আর্টিকেলের যায়, মধ্যে এটা নাম্বার অটোমেটিক করে কিভাবে? ডেটাবেস। ডেটাবেস একটা নতুন ডেটাবেসে এন্ট্রি দিলেই ওটা অটোমেটিক একটা ডিওআই জেনারেট হয়ে যায়। হুম, PC আচ্ছা, অটোমেটিক ডিওআই জেনারেট হয়ে যায়। আহ, আমার লেকচারটা গেল কই, এই যে crossref.org, এইখানে আপনি যদি কোনো একটা সার্চ করেন, যেমন আমি যদি এই টাইটেলটা লিখে কপি করে এখানে একটু সার্চ করি, তো এখানে অনেক ক্ষেত্রে ডিওআইটা চলে আসে। বুঝতে পারছেন? crossref.org। তো এরা অনেক সময় মেটাডাটা দেখায়। এই যে দেখছেন ডিওআই নাম্বারটা চলে আসছে, জার্নাল আর্টিকেল পাবলিশ 19 জানুয়ারি 2023, ডিওআই নাম্বারটা চলে আসছে। এটা যে সিম্পলি কপি করেন, এবং এই এমডিপিআই এটার বদলে আপনারা ডিওআইটাই ইউজ করা প্রেফারেবল। বুঝতে পারছেন? হুম, এখন এইটা যে কোনো সময় বুঝতে আপনি পারছি জাস্ট স্যার। কপি করেন, কপি করে জাস্ট আপনার যে কোনো ব্রাউজারে যদি পেস্ট করেন,
দেখবেন ঠাস করে ওই পেপারটা চলে আসবে। আসছে? জি স্যার। সো ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার বের করতে পারবেন এখন? জি ইনশাল্লাহ স্যার। crossref.org এখান থেকে যাবেন, অথবা গুগল স্কলারেও এই সাইট অপশনের ভিতরে পাওয়া যায়। গুগল স্কলারেও সাইট অপশনের মধ্যে, যেমন এই পেপারটাই যদি আমি গুগল স্কলারে সার্চ দিই, ওই রেফারেন্সটা ক্রস চেক করা আর কি স্যার? স্কলার, ক্রস রেফ। তো এখানেই যদি আমি সার্চ দিই এবং এই পেপারটা যদি আসে, এখানে সাইট নামে একটা বাটন আছে, এই বাটনটায় চাপ দিলে অনেক ক্ষেত্রে এই যে দেখেন এপিএস সাইটেশন চলে আসছে, দেখছেন? ধীরানি এল এল, তারপরে মুক্তিয়ার এন, চৌধুরী আর বি। হ্যাঁ, এখানে পুরো হোল সাইটেশনই চলে আসছে, আপনি এইটাই কপি করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রেও ডিওআইটা যেমন এখানে নাই, অনেক ক্ষেত্রে ডিওআই থাকে না, তো সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে এই ওয়েবসাইটটা আমি অনেক ইউজ করে থাকি, ক্রসরেফ। ওকে, দেন চলে আসি হলো প্যারাফ্রেজিং। তো একটু আগেই বলছিলাম যে প্যারাফ্রেজিং বলতে কি বোঝায়। প্যারাফ্রেজিং বলতে বোঝায় স্যার, আপনি ধরেন আমি এই আম, এইটা পড়লাম, হুম, এই পেপারটা আমি তো ডাউনলোড করছিলাম, হ্যাঁ, ধরেন আমি এই প্যারাগ্রাফটুকু পড়লাম, বা এখানে এই যে ছবিটা আছে সেই ছবিটা থেকে আমি একটু বোঝার চেষ্টা করলাম। বোঝার চেষ্টা করার পর আপনার নিজের আইডিয়া আপনি লিখবেন, আপনার নিজের আইডিয়া লিখবেন। ও যা যা লিখছে এটা হুবহু কপি করবেন না, বা ওর ওয়ার্ড গুলা চেঞ্জ করবেন না, তাহলে কিন্তু টার্নিটিনে ধরে ফেলবে, আপনার প্লেজ কাউন্ট হবে। আপনি কি করবেন? এই মামা তুমি ত্রিপুলি সব বুঝছো? এই হ্যাঁ ভাই ত্রিপলির কি পড়াইছে বুঝলাম না কোনো কিছু। ত্রিপুলি আজকে কি সব বুঝছো? আমি তো ক্লাস করি নাই। ত্রিপলি পুরো শারমিন আপু শেষ করছে, ওনার কাছে বুঝতে হ্যালো, হবে। জি হ্যালো জি স্যার। স্যার। আচ্ছা, আমার কি কথা এতক্ষণ আসে নাই? না স্যার। না স্যার। ও, তাহলে তো কতক্ষণ যাবত আসে নাই? স্যার 2-3 মিনিট মানে ডিওআই পর্যন্ত দেখছি শুনছেন না? স্যার। ওইটা হয়েছে স্যার, ওইটা হয়েছে। আচ্ছা, আজকে বিভিন্ন টেকনিক্যাল ইস্যু হচ্ছে। আচ্ছা, প্যারাফ্রেজিং কথাটা বলতেছি, এটা শুনতেছেন? জি স্যার। হ্যাঁ, জি। তো প্যারাফ্রেজিং মানে হচ্ছে যে ধরেন আমি এই আর্টিকেলটা থেকেই কিছু শিখবো, রাইট? জি স্যার। আর্টিকেলটা কোথায় গেল? এই আর্টিকেল থেকে আমি এই প্যারাগ্রাফটা থেকে কিছু পড়বো, কিছু জিনিস এখান থেকে শিখলাম, কিছু ইনফরমেশন নিলাম। এটাকে যখন নিজের ভাষায় প্রকাশ করতে চেষ্টা করবেন, তখন কিছু টেকনিক আছে প্যারাফ্রেজিং এর। এই টেকনিকগুলো একটু আমরা দেখি। প্রথম কথা হচ্ছে, স্যার আপনার স্ক্রিন তো দেখতেছি না। আমার স্ক্রিন আসে না, হুম। বুঝলাম না এভাবে কেন হয়। স্যার আচ্ছা, রেকর্ডিং এ প্রেজেন্ট থাকবে। নিবেন না? এখন আসছে স্যার। তো প্রথম কথা হচ্ছে, যেই টেক্সটটা আপনি পড়বেন সেই টেক্সটটা কয়েকবার পড়বেন, যেটার থেকে হেল্প নিচ্ছেন সেটা কয়েকবার পড়বেন। পড়ার পর এটা থেকে কি ইনফরমেশন গুলো আসছে, সেই কি পয়েন্ট গুলা আপনি লেখা রাখবেন, আলাদাভাবে লিখবেন। লেখার পরে করবেন কি, অরিজিনাল টেক্সটটা বন্ধ করে দিবেন। বন্ধ করে এই যে পয়েন্টগুলো আলাদা করছেন না, জি স্যার। এই পয়েন্টগুলা থেকে আপনি নিজে একটা প্যারাগ্রাফ লিখবেন। ওকে, জি এন্ড দেন চেক করবেন যে আপনার আপনার নিজের যে প্যারাগ্রাফটা আর আপনার যে অরিজিনাল টেক্সটটা, এই দুইটা কাছাকাছি দেখতে লাগতেছে কিনা। যদি কাছাকাছি দেখতে লাগে তাহলে সেন্টেন্স স্ট্রাকচার আবার একটু চেঞ্জ করবেন, তবে অধিকাংশ ক্ষেত্রে হবে না। আমি যে স্টাইলটা শেখাচ্ছি এটা এভাবে করলে অধিকাংশ ক্ষেত্রে আপনার প্লেজারিজম হওয়ার সম্ভাবনাই নেই। মানে অরিজিনাল টেক্সট পড়বেন, ওখান থেকে কিছু কি পয়েন্ট বের করবেন, কি পয়েন্টের উপর আপনি নিজে লিখবেন। নিজে লেখার পর দুইটা চেক করে দেখবেন যে মানে সিমিলার লাগতেছে কিনা, যদি সিমিলার লাগে সেটা আরেক ধাপ একটু পরিবর্তন করবেন। এন্ড দেন ফাইনালি অরিজিনাল টেক্সটটাকে ইন টেক্সটেও সাইটেশন করবেন, রেফারেন্স লিস্টেও সাইটেশন করবেন। ওকে,
জি স্যার। তাহলে জীবনেও আপনার সেন্টেন্স ইয়াতে প্লেজারিজম আসবে না টার্নিটিতে। কিন্তু আপনি যদি জাস্ট কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করেন, সামনের সেন্টেন্স পরে লেখেন, পরের সেন্টেন্স আগে লেখেন, কোনো লাভ নেই, একদম সফটওয়্যার ধরে ফেলবে। ওকে, জি স্যার। আচ্ছা, এইবার চলে আসি আমাদের ফাইনাল, যেটার জন্য আমরা সবাই বসে আছি। এটা আমাদের অ্যাসাইনমেন্টের টপিক। হোয়াট আর দ্য ইথিক্যাল ইস্যুস অফ ডেভেলপিং আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স? এই টপিকের উপরে আপনারা সর্বনিম্ন 300 ওয়ার্ডের একটা এসে লিখবেন, এসে, রচনা। শুনতেছেন সবাই? স্যার এটা কি জি ফাইনাল স্যার, পরীক্ষা? শুনতেছি। হ্যাঁ, আমি বলতেছি, একটু একটু করে বলতেছি। এটা হচ্ছে আমাদের টপিক, এটার উপরে একটা এসে লিখবেন। আচ্ছা, এই এসে লেখার জন্য ধরেন আপনি তো জানেন না এটা কি জিনিস, এটা খায় না মাথায় দেয়, হ্যাঁ, এথিক্যাল ইস্যুস কি, জি স্যার। যে কোনো ধরনের হেল্প আপনি নিতে পারেন। আপনি চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন, আর্টিকেল পড়তে পারেন, ওয়েবসাইট পড়তে পারেন, নিউজ পেপার পড়তে পারেন। কিন্তু শর্ত কি স্যার? আপনি যত জায়গা থেকে হেল্প নেবেন প্রত্যেককে রেফারেন্স দিতে হবে, সাইট প্যারাগ্রাফের করতে মধ্যে হবে, ইনটেক্স সাইটেশন করতে হবে। আর ওই তারপরে ফুল। ওই ইয়াগুলার ফুল সাইটেশন রেফারেন্স লিস্টে রাখতে হবে। জি স্যার। বুঝতে পারছেন? জি। আর জি স্যার। 5% এর বেশি প্লেজারিজম অ্যাকসেপ্টেবল না। মাত্র 300 ওয়ার্ডের লেখা খুবই কম। এটা আমি ডেট পরে দিচ্ছি, ডেট মোটামুটি দিব। ঠিক আছে, এইটা আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে লিখবেন। মাইক্রোসফট ওয়ার্ডে লিখে ওয়ার্ড ফাইলটা আমি যখন অ্যাসাইনমেন্ট ওপেন করব ওটাতে আপলোড করে দিব। ওকে, জি স্যার। জি। কোনো সমস্যা? না স্যার। না স্যার। অন্য কারো কোশ্চেন, কনফিউশন? মিনিমাম 300 স্যার ওয়ার্ড, এসে তো ম্যাক্সিমাম। স্যার কয়েকটা প্যারাগ্রাফ থাকে এসে। হ্যাঁ, এসেতে ধরেন আমি 7-8টা যে কয়টা প্যারাগ্রাফ হবে। প্যারাগ্রাফ দিতে পারি, তাই না এখন স্যার? ধরেন আপনার একটা প্যারাগ্রাফের মধ্যে আপনি চাইতেছেন যে এই ইনফরমেশনটা দিলে আপনার প্যারাগ্রাফটা একটু স্ট্রং হয়, সুন্দর হয়। একটা স্ট্যাটিস্টিক্স, জি স্যার। একটা একটা কোনো ডেফিনেশন, একটা কোনো ঘটনা, যেটা আপনি কোনো একটা ওয়েবসাইটে পাইছেন, কোনো একটা নিউজ পেপারে পাইছেন, কোনো একটা জার্নাল আর্টিকেলে পাইছেন, ঠিক আছে, সেটাকে জি সাইট স্যার। করবেন। আচ্ছা, সাইটেশনে স্যার লিখে দিলে হবে চ্যাট জিপিটি থেকে পাইছি? না জি স্যার। স্যার। হবে না, কারণ চ্যাট জিপিটি এতে কোনো এতে হবে না। অরিজিনাল অথার না। চ্যাট জি জিপিটিও স্যার। আরো কোনো কারো কাছ থেকে নিয়ে আসছে। আপনি অরিজিনাল অথারের ইয়েটা বাইর করবেন, সেটা কত নাম্বার আর্টিকেল, কোন জার্নালে পাবলিশ হয়েছে, কত বছরে পাবলিশ হয়েছে, সেটা ভলিউম নাম্বার কত, ইস্যু নাম্বার কত, পেজ নাম্বার কত, এগুলা বের করে ওকে ইন টেক্সটে বলবেন যে তানজিল, 2020, আর রেফারেন্স লিস্টেও ফুল সাইটেশনটা দিবেন। ওকে, ওকে স্যার। জি স্যার। আচ্ছা, আর 5টা মিনিট, আর 5টা মিনিট একটু আলোচনা করি, তারপরে অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব। সেটা হচ্ছে যদি মাল্টিপল অথার থাকে, হুম, যেমন আমাদের এখানে অথার ছিল 4 জন, লুবনা, লক্ষ্মী, ধীরানি, নুরাইন, মুক্তা, হ্যাঁ। জি স্যার। মাল্টিপল অথার থাকলে সেম থিং, ধরেন ওর নামটা হবে হচ্ছে ধীরানি এল এল, ধীরানি, কমা, এল ডট এল ডট। ওকে, জি তাহলে স্যার। দ্বিতীয় অথার কি হবে? কমা দিয়ে দ্বিতীয় অথারের নাম মুখতিয়ার এন, মুখতিয়ার, কমা, এন, গ্যাপ নেই, এন ডট, কমা। এইভাবে কমা কমা দিয়ে দিয়ে লাস্টে লাস্টে লিখবেন হচ্ছে এন। তো আমরা যদি একটু যাই ক্রস রেফে, যেমন গুগল স্কলারে ছিলাম, এমডিপিএ তে গেলাম, এবং এখানে সাইট অপশনটায় যদি যান, এভাবেই কিন্তু লেখা, দেখছেন? এইটাতে না, আমরা এইটাতে যাই, এপিআই সাইটেশন, এই যে দেখেন, হিরানি, কমা, এল ডট এল ডট, কমা, মুক্তিয়ার, কমা, এন ডট, চৌধুরী, কমা, বিএস, লাস্টের জনের আগে এন, এম্পারসেন্ট এন, তারপরে লাস্ট জি নেম, স্যার। কমা। তাহলে একাধিক অথার পারবেন না। জি স্যার। জি স্যার, বলবো। তো মোটামুটি 20 জন অথার পর্যন্ত সবার নাম লেখা লাগে। 20 জন অথার পর্যন্ত
সবার নাম লেখা নেই। লেখা লাগে। আচ্ছা, আর লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে স্যার এই যে নামগুলা, এই ধীরানী এল এল, নুরাইন মুক্তিয়ার, ভবানী শঙ্কর এবং থমাস নিউই, এই চারটা নাম কিন্তু অ্যালফাবেটিক অর্ডারে লেখা নাই। লাইক ওর নাম এল দিয়ে শুরু, তাই এল তাই আগে দিলাম, আর ওর নাম এন দিয়ে শুরু, তাই পরে দিলাম। একটা রিসার্চ পেপারে এই যে চারজন অথারের নাম দেখতেছেন না, এখানে পাশে দেখেন 1 2 3 এরকম নাম দেওয়া আছে। জি স্যার। যার নামটা সবার আগে থাকে রিসার্চ পেপারে, ওনার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। 2 নাম্বার হচ্ছে তারপরে, 3 নাম্বার হচ্ছে তারপরে, আর 4 নাম্বার হচ্ছে এরও পরে। সো এই জায়গায় কখনোই অ্যালফাবেটিক অর্ডার দিবে না। লাইক আমরা যদি অ্যালফাবেটিক করি তাহলে ভাওয়ানির নাম আগে আসার উচিত ছিল না? জি স্যার। তারপরে জি স্যার। রুকসানা, তারপরে নুরাইন, তারপরে ধরেন আর টি দিয়ে থমাস। থমাস নিউই। কিন্তু এইভাবে না, এটা যদি জেড দিয়েও শুরু হয় তাহলে এই জেড এর নাম আগে আসবে। কথা বুঝছেন তো? সো কারণ তার রেফারেন্স, কন্ট্রিবিউশন বেশি। হ্যাঁ, রেফারেন্স লিস্টে কখনো নিজে নিজে পণ্ডিতি করবেন না। রেফারেন্স লিস্টে যেই অর্ডারে লেখা ছিল সেই অর্ডারেই লিখবেন। ওকে? ওকে স্যার। এইভাবে জি স্যার। পুরাটা কমপ্লিট করার পর এ টু জেড বা জেড টু এ করে আপনার লাইক প্রথমে যাতে এ থাকে, যেমন স্বাভাবিকভাবে এল, এল দিয়ে যে নামটা ছিল সেটা তো এই এম এর আগে আসবে। তা আপনি আগে জি লেখেন, স্যার। আপনি আগে র্যান্ডম লেখেন, লেখার পরে একটা টান দিয়ে জাস্ট খালি অর্ডারটা চেঞ্জ করে দিবেন। ওকে আর স্যার। এইসব বিষয়ে যে কোনো হেল্পে আপনি ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে। হাউ টু রাইট রেফারেন্স লিস্ট, হাউ টু রাইট ইনটেক্স সাইটেশন ইন এপিএ 7th এডিশন। আমরা বর্তমানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এপিএ 7th এডিশন। ওকে? জি স্যার। এপিএ 7th এডিশন 2020 সালের পর থেকে এই এডিশনটা আসছে। এটাই লেটেস্ট এডিশন। এটার হয়তো সামনে আরো ভার্সন আসতে পারে। তো আমি মূলত কি দেখব? আমি মূলত দেখব আপনার অরিজিনাল ওয়ার্ক কতটুকু, প্লেজারিজম কাউন্ট কতটুকু। আপনি যাই লিখতেছেন না কেন সেটা যার থেকে হেল্প নিছেন তাকে ইন টেক্সটে সাইটেশন করছেন কিনা এবং ফুল সাইটেশন রেফারেন্সে আছে কিনা। আমি কিন্তু একটু একটু চাপ দিয়া দেখব। হ্যাঁ, 10-15টা মিনিমাম, 15-20টা রেফারেন্স কিন্তু থাকা দরকার প্রত্যেকের অ্যাসাইনমেন্টে। এই 5টা রেফারেন্স দিয়েই অ্যাসাইনমেন্ট লিবেন না। ওকে মিনিমাম স্যার। 15-20টা স্যার 300 ইয়া করবেন। ওয়ার্ডের মধ্যে স্যার 10 জনের নাম কিভাবে দিব স্যার? কারণ স্যার আপনি তো এই বিষয়ে কিছুই জানেন না। আপনি অবশ্যই কারো না কারো থেকে হেল্প নেবেন। আপনার প্রতি লাইনে লাইনেই সাইটেশন আসবে। সত্যি কথা যেটা। যদি আপনি নিজে আচ্ছা আচ্ছা, অনেস্টলি লেখেন। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? আপনি তো এই বিষয়ে কোনো নলেজই রাখেন জি না। স্যার। এই কি, এই যে সংজ্ঞা কি, এটা কি এথিক্যাল ইস্যুস আছে, এগুলা তো একটা পেপারে পাবেন না আপনি। জি স্যার। আপনি যদি এথিক্যাল ইস্যু 10টা পয়েন্ট লিখতে চান তাহলে আপনার মিনিমাম এরকম 8-10টা পেপার ডাউনলোড করে পড়তে হবে। ওর থেকে এক প্যারাগ্রাফ, এর থেকে এক প্যারাগ্রাফ। তো কপিও করবেন না, কপি না করে প্যারাফ্রেজ করবেন। ওর প্যারাগ্রাফটা ফার্স্টে পড়বেন, কি পয়েন্টগুলো আলাদা করে লিখবেন, ওইটার উপর নিজে একটা প্যারাগ্রাফ লিখবেন। তো এই জিনিসটা আসলে একটা প্র্যাকটিস। কথা বুঝতে পারছেন? জি স্যার। এই জি স্যার। প্র্যাকটিসটা যদি আপনাদের কোনো সময় আমি মেনশন না করি, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়ে পরে একটা বড় অংশে, বড় জায়গায় গিয়ে ধরা খাবেন। স্যার অবশ্যই দরকার হবে স্যার। হ্যাঁ, এটা অনেক অবশ্যই দরকার। ইম্পর্টেন্ট জিনিস। তো আমি জানি না এই বিষয়ে সামনে পিছে আরো পড়াশোনা আছে কিনা, হয়তো আছে, বাট আমার আমার ভিতরে যেহেতু আসছে প্লেজারিজম ব্যাপার, তো আমি পড়াই দিলাম এবং অ্যাসাইনমেন্টটাও ইনশাআল্লাহ। এটার উপরেই দিয়ে দিলাম। ওকে স্যার। স্যার ধন্যবাদ স্যার এটা বলার জন্য। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। এবার আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। স্যার অ্যাসাইনমেন্টের টাইমটা মানে সাবমিটের টাইমটা একটু বাড়াই টাইম দিলে একটু আমাদের জন্য বাড়াই দিব, ভালো হয়। টাইম ধরেন মোটামুটি 8-10 দিন করে দিব। মাত্র 300 ওয়ার্ড। আর 300 মানে এই না, আপনি দেখেন লিখতে গেলে 350-500 হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? একটা জিনিস সুন্দর মতো লিখতে গেলে দেখা যায় যে এত ওয়ার্ড লিমিট চিন্তা করা যায় না। আসবে, দেখেন স্যার ভালো এটা বাড়লে অ্যাসাইনমেন্টও তো আসবে, সমস্যা নাই পচা তাই না স্যার? অ্যাসাইনমেন্টও আসবে, অ্যাসাইনমেন্টের কোয়ালিটির উপরে নাম্বার পাবে। আর সবচাইতে বেশি কাউন্ট হবে হচ্ছে প্লেজারিজম। মোর দেন 5% প্লেজারিজম একদম জিরো, সরাসরি। ইয়া কই গেলাম? সাজিদুল হক আফ্রিদি, মুকসিদ আহমেদ, মহিউদ্দিন আহমেদ, ইয়েস স্যার। এস এম তানভীর হোসেন,
ইয়েস স্যার। এমডি আরিফ হোসেন, ইয়েস স্যার। বন্ধন কুমার সাহা, বশির হোসেন বাপ্পি, মিরাজুল ইসলাম, জিহাদুল হক, Yes, sir. হোসেন না? মুরাদ হোসেন, Yes, sir. সাবিয়া খাতুন, প্রেজেন্ট স্যার। মতিউর রহমান, Present, sir. কবির হাসান রিজন, Yes, sir. রোহান বখতিয়ার, মির্জা সোহানুর রহমান সোহান, ফাতেমা আক্তার, আশরাফুল আলম, হোসাইন রহমান, করিমুল ইসলাম নয়ন, শারমিন আফরোজ, ইয়েস স্যার। আছেন না? সারোয়ার হোসেন, Yes, sir. আচ্ছা, আব্দুল্লাহ মাহফুজ ইফতি, জোবায়ের আহমেদ, Present, sir. মিনহাজুল ইসলাম, রাকিবুল ইসলাম, Present, sir. মোসাম্মদ সুমাইয়া খাতুন, ইয়েস স্যার। রিয়াদুজ্জামান রিয়াদ, মোসাম্মদ সিরাজুম মনিরা, ইয়েস স্যার। মোসাম্মদ লিজা আক্তার, এমদাদুল হক, Yes, sir. তারেক মাহমুদ, ইয়াসফিন আরশি, Yes, sir. আফরিন সুলতানা, রাজু আহমেদ খান, ইয়েস স্যার। ইশরাত জাহান সাথী, মাহফুজুর রহমান, মামুনুর রশিদ, কায়সার আলম, Yes, sir. ইয়াসির আরাফাত, Yes, sir. এমডি ইয়ামিন, তাজরিয়ান চৌধুরী, মারিয়া আক্তার, ইয়েস স্যার। রাজিয়া সুলতানা, Yes, শাহাদাত sir. হোসেন সুজন আছেন, শাহাদাত Yes, হোসেন sir. সুজন, রাহাত উলফাত নয়ন, Yes, sir. সামানিয়া জান্নাতি, শৌক আল সুসময়, হজ্জাতুল ইসলাম তাহা, Yes, sir. মোসাম্মদ আসমা আক্তার, ইয়েস মোসাম্মদ স্যার। রিফা আছেন না? রিফা সানজিদা আনিকা, প্রেজেন্ট স্যার। তানভীর আহমেদ। Yes, sir. আচ্ছা, কেউ স্যার আছেন? আমারটা বাদ গেছে মুকসিদ সেকেন্ডটা। মুকসিদ। আর কেউ আছেন? দেখি তো। আচ্ছা, সো আমাদের সেমিস্টারে 10 মার্ক কিন্তু এই অ্যাসাইনমেন্টে সুন্দর মতো অ্যাসাইনমেন্টটা করবেন। সময় দিব। চ্যাট জিপিটি মারবেন না, কারণ একই লেখা যদি পাই সরাসরি জিরো। এই অ্যাসাইনমেন্টে কিন্তু আর কোনো কনসিডারেশন নাই, বুঝতে পারছেন? ইনফ্যাক্ট আমি নিজে আগে চ্যাট জিপিটি জেমিনি যা আছে সবগুলোতে আগে সার্চ দিব, সার্চ দিয়ে ওগুলা প্রিন্ট করে রাখা দেখবো যে কাটটা কাটটা মিলে। বুঝছেন? হ্যালো, স্যার একটু টাইম দিয়েন তাইলেই হবে। টাইম তো দিবই, 300 ওয়ার্ড লেখার জন্য ধরেন 8-10 দিন তো দিবই, কিন্তু মানে নিজের কাজ নিজে করতে হবে, এটা প্র্যাকটিসের বিষয়। এটা এমন একটা জিনিস যেটা মানে খুব কড়াকড়ি, অনেক কড়াকড়ি। আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমিও তো একটা প্রাইভেট থেকেই পাশ করছি। হেভি করা, মানে প্লেজারিজম। প্লেজারিজম থাকলে একদম মানে আপনার ফেলের কাছাকাছি নাম্বার চলে আসে, ডি বা এরকম নাম্বার চলে আসে পুরা কোর্সে। সো এটা খুব মানে স্ট্রংলি মেনটেন করতে হবে, ইনফ্যাক্ট আপনাদেরও মেনটেন করতে হবে যখন আপনারা ফোর্থ ইয়ারে যাবেন। তো আমি প্রেজেন্টেশন ফাইলটা দিয়ে দিচ্ছি, ওটার মধ্যে অ্যাসাইনমেন্টের টপিক আছে আর
অ্যাসাইনমেন্ট পাবলিশ করব, ওইটাও নোটিশ পাবেন। হ্যাঁ, কোনো কোশ্চেন ক্লাসের ব্যাপারে? না স্যার। অন্যদের? আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস শেষ।